শ্রেণীর ছাত্রবৃন্দ, আশা করি ভালো আছো সব। আমি তোমার তারাপদ স্যার। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা নিশ্চয়ই জানো আমি আমার ইউটিউব চ্যানেলে শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকের আলোচনার মধ্যে রাখা হয়েছে মধ্যযুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য, মধ্যযুগের বাংলা সাহিত্য। এর আগে আমরা দেখেছি প্রাচীন যুগের বাংলা সাহিত্য তোমাদেরকে দিয়েছি, আর্য ভাষার সাহিত্যগুলো দিয়েছি, তাদের বৈশিষ্ট্যগুলো দিয়েছি। আজকে মধ্যযুগের বাংলা ভাষা। তোমরা সবাই জানো মধ্যযুগের বাংলা সাহিত্য শুরু হচ্ছে 1201 খ্রিস্টাব্দ থেকে চলেছে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। যদিও বিভিন্ন ভাষাতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন 1201 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত সেই সময় ছিল বন্ধা যুগ, কোনো সাহিত্য রচিত হয়নি। 1350 খ্রিস্টাব্দের পর বাংলা সাহিত্য আবার নিজের মহিমায় উত্তীর্ণ হয়েছে। 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয় আদি মধ্যযুগ। আবার 1501 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয় অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগে যে সাহিত্য বা অন্ত মধ্যযুগে যে সাহিত্যগুলো লেখা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখ করতে পারি আদি মধ্যযুগে বড়ু চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন, আদি মধ্যযুগের বাংলা সাহিত্য। বড়ু চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন। এছাড়া বৈষ্ণব পদাবলী সাহিত্যগুলো, জ্ঞানদাসের পদ, চণ্ডীদাসের পদ, বিদ্যাপতির পদ, এগুলো সব হচ্ছে আদি মধ্যযুগের সাহিত্য। অন্ত মধ্যযুগের সাহিত্যগুলো যেগুলো এসেছে সেগুলোর মধ্যে উল্লেখ করা যায় বিভিন্ন মঙ্গল কাব্য, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বহরাম দাস, এদের বৈষ্ণব সাহিত্য, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের চৈত্র চরিতামৃত, এছাড়া আরাকুল রাজসভা সাহিত্য, আরাকান রাজসভা সাহিত্য, দৌলত কাজী, সৈয়দ আলাওল, এদের সাহিত্যগুলো, বা তোমার হচ্ছে শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলীর সাহিত্য দিকগুলো, এগুলো সবই কিন্তু অন্ত মধ্যযুগে রচিত হয়েছে। কারণ যেহেতু মধ্যযুগটা ধর্মকেন্দ্রিক যুগ, মানুষ বিভিন্ন সময়ে যে বিপদে পড়েছিলেন, যে তুর্কি আক্রমণের ভয়ে মানুষ ছিলেন, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলার মানুষজন ঈশ্বর শরণাপন্ন হয়েছিলেন। তাই কখনো চণ্ডীকে ডেকে চণ্ডীমঙ্গল, মনসাকে ডেকে মনসামঙ্গল, কালীকে ডেকে কালিকা মঙ্গল, কিংবা দেবী দুর্গাকে ডেকে শাক্ত পদাবলী রচিত হয়েছে, শিবকে ডেকে শিবায়ন মঙ্গল রচিত হয়েছে, কিংবা কৃষ্ণকে স্মরণ করে বৈষ্ণব পদাবলী বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয়েছে এই মধ্যযুগেই। এই মধ্যযুগ বিশাল সময়কাল। আগে আসি অন্ত মধ্যযুগ, আদি মধ্যযুগ, তারপর আসবো অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগে অনুবাদ সাহিত্য রচিত হয়েছে অনেকগুলোই। রামায়ণ অনুবাদ, মহাভারত অনুবাদ রচিত হয়েছে। কীর্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করেন, মালাধর বসু ভাগবত অনুবাদ করেন, বা কাশিরাম দাস মহাভারত অনুবাদ করেন। বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছিলেন আদি মধ্যযুগে। এই আদি মধ্যযুগের বাংলা সাহিত্যে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের উপর নির্ভর করেই তার বৈশিষ্ট্যগুলো নির্ণয় করতে পারি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উপর নির্ভর করে আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক দুটো দিক আমরা পেয়ে থাকবো, বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকবো। আদি মধ্যযুগের সময়কাল 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়তে এর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কী ছিল? উচ্চারণগত বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কী ছিল? আদি মধ্যযুগে নাসিক্য ব্যঞ্জনের সংযোগে গঠিত সংযুক্ত ব্যঞ্জনের সরলীভবন ঘটে। নাসিক্য ব্যঞ্জনের সংযোগে ঘটিত সংযুক্ত ব্যঞ্জনের সরলীকরণ ঘটে। যেমন কান্তি ছিল, এখানে হলো কাঁতি। ঝম্প থেকে হলো এখানে ঝাঁপ। আরও একটা বলছি, আদি মধ্যযুগের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। মহাপ্রাণ নাসিক্য ভবন, মহাপ্রাণ নাসিক্য ভবনের প্রবণতার লোপ পায়। ক্ষীণতা আদি মধ্যযুগে বাংলা ভাষায় এসে গেছিল। হস্যইকারযুক্ত নাসিক্য ব্যঞ্জন হকার হয়ে গেছে। যেমন কান্ন থেকে হয়েছে কানু, এটা হয়েছে আদি মধ্যযুগে। আদি মধ্যযুগে আমরা আরও অনেক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য পেয়ে থাকবো। সেখানে অকারের পরিস্থিতি ইকার হয়ে গেছে, হস্যকারটা দীর্ঘকার হয়ে গেছে আদি মধ্যযুগে। আদি মধ্যযুগে নাসিক্য ব্যঞ্জন সে লোপ পেয়েছে, আদি মধ্যযুগে মহাপ্রাণ লোপ পেয়েছে, ক্ষীণতা হয়েছে। এইভাবে আদি মধ্যযুগে ধ্বনিগত দিকগুলো এগিয়ে গেছে।
আদি মধ্যযুগের রূপগত দিক কী? রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। সেখানে কারক বিভক্তির ব্যাপারটা থাকবে, অব্যয়ের ব্যাপারটা থাকবে, পদের ব্যাপারটা থাকবে, ধাতুর ব্যাপারটা থাকবে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিকে। সেটা কী কী দেখা যাবে। 8 নম্বর, কর্তৃকারকের শূন্য বিভক্তি পাওয়া গেছে আদি মধ্যযুগে। আদি মধ্যযুগে কর্মকারকে বিভক্তিহীনতা পাওয়া গেছে, শূন্য বিভক্তি। আদি মধ্যযুগে গৌণ কারকে, সম্পাদন কারকে ক, কে, রে এই বিভক্তিগুলো যুক্ত হয়েছে। আদি মধ্যযুগে সম্বন্ধ পদের অর্থ প্রকাশ করার জন্য ষষ্ঠী বিভক্তির চিহ্নটা ছিল। যেমন এইরকমভাবে আদি মধ্যযুগে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখা গেছে। উত্তম পুরুষের সর্বনাম ছিল, মধ্যম পুরুষেও সর্বনাম ছিল আদি মধ্যযুগে। আদি মধ্যযুগে সর্বনাম পদের সঙ্গে কর্তৃকারকের বহু বচনের রা এই বিভক্তিটা যুক্ত হয়েছে। আদি মধ্যযুগে এইভাবে এগিয়ে গেছে নানা দিক। তোমরা ভিডিওটা ভালো করে ফলো করো, আর রূপতাত্ত্বিক দ্বৈতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো পারলে একটু লিখে নিও, বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। সময়কালটা কী কী সাহিত্য রচিত হয়েছে, কোন সময় রচিত হয়েছে, এবং সাহিত্যগুলো কে রচয়িতা করেছিলেন, কে অনুবাদ করেছিলেন, এগুলো একটু লক্ষ্য রেখো। ভালো থেকো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিও সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে দিও। গুড বাই।